এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন ফরিদপুর জেলার ভাঙা উপজেলার চর সংলগ্ন একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা আব্দুল কাদের মোল্লা। নাম ও ঠিকানা আংশিক পরিবর্তিত। তিনি জানিয়েছেন, এই ঘটনাটি তিনি নিজে দেখেননি। এই ভয়াবহ অভিজ্ঞতার কথা তিনি শুনেছেন তার দাদার মুখে। যতটুকু শুনেছেন ঠিক ততটুকুই তিনি লিখে পাঠিয়েছেন। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণই আপনাদের নিজস্ব ব্যাপার। ফরিদপুরের ভাঙা উপজেলার সেই গ্রামটা এখন আর আগের মতো নেই। কালের বিবর্তনে বড় বড় বিলগুলো অনেকটাই শুকিয়ে গেছে। কোথাও কোথাও নতুন ফসলের জমি উঠেছে। কিন্তু আমার দাদা বলতেন, স্বাধীনতার পরপরই যুদ্ধ শেষের সেই দুঃসময়গুলোতে এই গ্রাম ছিল পানির রাজ্য। বিশেষ করে গ্রামের পশ্চিম প্রান্তে ছিল কালীপদ বিল নামে এক বিশাল বিল, যার গভীরতা আর রহস্যের কোনো তল পাওয়া যেত না। দাদা যাকে নিয়ে গল্পটা বলতেন তার নাম ছিল ইসমাইল ফকির। গ্রামের মানুষ তাকে ডাকত নির্ভীক ইসমাইল বলে, কারণ মাঝরাতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে একা একা বিলে মাছ ধরতে যাওয়া লোকের সংখ্যা তখন হাতে গোনা, আর ইসমাইল ছিল তাদের একজন। যুদ্ধের পর খাবারের টানাটানি, মানুষ বাঁচতে মাছ ধরত, শিকার করত। ভয় তখন পেটে থাকলেও জীবনের কাছে হার মানত। সেই রাতটার কথা দাদা বলতেন খুব নিচু স্বরে। আষাঢ়ের শেষ দিক, টানা বৃষ্টির পর হঠাৎ এক অস্বাভাবিক নিস্তব্ধতা নেমে এসেছিল চারদিকে। বিলের পানি থই থই, কচুরি পানার ঘন স্তর ভেঙে ইসমাইলের নৌকা ধীরে এগোচ্ছিল। শুধু বৈঠার শব্দ আর মাঝে মাঝে পানিতে কিসের যেন ছলাচ্ছল। এই ছিল পুরো পৃথিবী। হঠাৎ বাতাসের সঙ্গে ভেসে আসে এক অসহ্য গন্ধ। পচা মাছ না, মৃত গবাদি পশুরও না, ওটা ছিল কাঁচা রক্ত আর বহুদিন না ধোয়া শরীরের মিশ্র গন্ধ। ইসমাইল প্রথমে ভেবেছিল বিলের কোথাও কোনো বড় প্রাণী মরে পচে গেছে, কিন্তু গন্ধটা ক্রমেই তীব্র হতে থাকল, যেন কেউ ইচ্ছে করেই নিঃশ্বাসের সঙ্গে তা ছড়িয়ে দিচ্ছে। বিলের একেবারে মাঝখানে, যেখানে একটা পুরনো তাল গাছের গুড়ি আধাডোবা হয়ে দাঁড়িয়েছিল, সেখানে নৌকা থামিয়ে সে জাল ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই পানির ওপর অস্বাভাবিক এক ঢেউ উঠল। মনে হচ্ছিল পানির নিচে কিছু একটা নড়ছে, কিন্তু সেটা মাছের মতো নয়, সাপের মতোও নয়। হঠাৎ সে দেখতে পেল পানির ওপর আধাডোবা একটা অবয়ব। প্রথমে মনে হয়েছিল কোনো মানুষ হয়তো ডুবে গেছে, কিন্তু কাছাকাছি যেতেই ইসমাইলের বুক কেঁপে ওঠে। ওটা মানুষের মতো, কিন্তু মানুষের নয়। শরীরটা লম্বা, অস্বাভাবিকভাবে শুকনো, চামড়া টান টান, পাঁজরের হাড় স্পষ্ট দেখা যায়। মাথাটা নিচু করে সে কিছু একটা কামড়ে ছিঁড়ে খাচ্ছিল। নৌকার কুপি জ্বালাতেই দৃশ্যটা পরিষ্কার হলো। দাদা বলতেন, ওই চোখ ছিল মানুষের চোখ না, নীলচে সাদা আলোয় জ্বলছিল, ঠিক যেন পানির নিচে আগুন জ্বলে উঠেছে। মুখে কাঁচা রক্ত, দাঁতের ফাঁকে মাংস ঝুলে আছে, আর নখ লম্বা বাঁকানো, যেন বহু বছর ধরে কোনো কিছু ছিঁড়ে হওয়ার জন্য তৈরি। ইসমাইল তখন পালাতে চেয়েছিল, কিন্তু শরীর কথা শুনছিল না। ঠিক সেই মুহূর্তে জিনিসটা মাথা তুলে তাকায়। কোনো ভাষা না, কোনো শব্দ না, শুধু এক বিকৃত গর্জন, যা মানুষ বা পশু কোনোটার সঙ্গেই মেলে না। পানি কেঁপে ওঠে, নৌকা দুলে যায়। শেষ শক্তিটুকু দিয়ে বৈঠা ছুঁড়ে ফেলে ইসমাইল নৌকা ঘোরায়। সে জানত না কিভাবে তীরে পৌঁছেছিল, শুধু জানত তার পেছনে যেন কেউ পানির ওপর দিয়েই ছুটে আসছে। এরপর থেকেই শুরু হয় আসল ভয়। পরদিন ভোর হতেই সবাই টের পেল ইসমাইল আর আগের ইসমাইল নেই। সে নিজেও যেন বুঝতে পারছিল না, তার শরীরটা ধীরে ধীরে তার নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রান্না করা ভাতের গন্ধ উঠোনে ছড়াতেই তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠত। শুকনো ভাত, ডাল কিংবা শাক এসব খাবার সামনে এলে তার গলা শুকিয়ে যেত, বমি বমি ভাব হতো। অথচ যখন কেউ উঠোনে বসে কাঁচা মাছ কাটত, তখন অদ্ভুত এক টান তাকে ছেঁকে ঝরত। সে নিজেও জানত না কেন, কিন্তু সেই কাঁচা মাছের গন্ধ তার শিরায় শিরায় এক অচেনা উত্তেজনা ছড়িয়ে দিত। দিনের আলোয় সে চুপচাপ পড়ে থাকত, কিন্তু রাত নামলেই তার ভেতরের পরিবর্তনটা স্পষ্ট হয়ে উঠত। ঘুম তার চোখে আসত না,
সে ঘরের এক কোণে বসে থাকত, পিঠ দেয়ালে ঠেসে, হাঁটু ভাঁজ করে। অন্ধকারে তার চোখ ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যেত। এমনকি হারিকেন নিভে গেলেও সে ঘরের প্রতিটা কোণ স্পষ্ট দেখতে পেত। দাদা বলতেন, তখন ইসমাইলের কান এতটাই প্রখর হয়ে উঠেছিল যে দূরের পুকুর পাড়ে ব্যাঙের নড়াচড়ার শব্দ সে শুনতে পেত। মাঝে মাঝে তাকে দেখা যেত মাটির মেঝেতে নখ দিয়ে আঁচড় কাটতে। সেই আঁচড়ে কোনো অর্থ থাকত না, শুধু এক অদম্য অস্থিরতা। কখনো আবার নিজের ঠোঁট কামড়াতে কামড়াতে রক্ত বের করে ফেলত, অথচ ব্যথার কোনো চিহ্ন তার মুখে ফুটে উঠত না। গ্রামবাসীরা ফিসফিস করে বলতো, ইসমাইলের ভেতরে যেন আর একটা কিছু জেগে উঠেছে, যা মানুষ নয়। সেই গভীর রাতের ঘটনাটা দাদা বলতেন খুব ধীরে, যেন শব্দগুলো উচ্চারণ করলেও কিছু একটা জেগে উঠতে পারে। হঠাৎ মাঝরাতে গ্রামের হাঁসের খোঁয়ার থেকে বিকট চিৎকার ভেসে আসে। এমন চিৎকার আগে কেউ শোনেনি। পশুর আর্তনাদ, কিন্তু তার ভেতর মানুষের কষ্টের মতো কিছু একটা মেশানো। গ্রামবাসীরা দৌড়ে গিয়ে যা দেখে তা তাদের রক্ত জমিয়ে দেয়। খোঁয়ারের ভেতর হাঁসগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, ছেঁড়া শরীর, পালক আর রক্তে ভেজা মাটি। কিছু হাঁসের শরীর পুরো, কিন্তু প্রাণ নেই। আর একটু দূরে খোঁয়ারের পাশেই বসে আছে ইসমাইল। তার মুখে তখনও তাজা রক্ত লেগে আছে। চোখ দুটো অদ্ভুতভাবে ফাঁকা, কোনো অনুশোচনা নেই, কোনো ভয় নেই, শুধু এক গভীর শূন্যতা। লোকজন তার নাম ধরে ডাকলেও সে যেন শুনতে পায় না। কেউ কাছে এগোতেই সে গলা থেকে এক চাপা গর্জন ছেড়ে দেয়, যা মানুষের কণ্ঠ বলে মানতে কষ্ট হয়। সেদিন আর কোনো সন্দেহ অবশিষ্ট থাকেনি। গ্রামের মুরব্বীরা জড়ো হন, ডাকা হয় হুজুর, ফকির, কবিরাজ, যে যেভাবে পারে। একজন বয়স্ক ফকির ইসমাইলের দিকে একবার তাকিয়েই সরে দাঁড়ান। কাঁপা গলায় শুধু বলেন, তিনি জানান কালীপদ বিল বহু যুগ ধরে অশুভ কিছুর আশ্রয়। যুদ্ধের পর দুর্বল মানুষ, ক্ষুধার্ত শরীর, এই সময়ই ওরা সবচেয়ে বেশি শক্তিশালী হয়। এরপর শুরু হয় সেই ভয়ঙ্কর রাতগুলো। ঝাড়ফুঁকের সময় ইসমাইলের শরীর অস্বাভাবিকভাবে শক্ত হয়ে যেত। তার মুখ দিয়ে বেরিয়ে আসত অচেনা স্বর। সে বলতো সে কাঁচা রক্ত চায়, সে ক্ষুধার্ত। ঘরের বাতাস ভারী হয়ে উঠত, কুপি জ্বলতে জ্বলতে কেঁপে উঠত। কেউ কেউ শপথ করে বলতো তারা ঘরের কোণে কালো কিছু নড়াচড়া করতে দেখেছে। শেষ রাতে ফজরের আজানের ঠিক আগ মুহূর্তে ইসমাইল এমন এক চিৎকার করে উঠেছিল যে পুরো গ্রাম কেঁপে ওঠে। মনে হয়েছিল তার বুকের ভেতর থেকে কিছু একটা ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই ঘরে ছড়িয়ে পড়ে সেই পুরনো পচা গন্ধ। তারপর হঠাৎ সব নিস্তব্ধ। ইসমাইল অচেতন হয়ে পড়ে থাকে। সে বেঁচে যায়, কিন্তু আগের মানুষ আর কখনো ফিরে আসেনি। সে আর কোনোদিন বিলে যায়নি। কাঁচা মাছ কিংবা মাংস দেখলেই অসুস্থ হয়ে পড়ত। চোখে ভর করে থাকত এক অদ্ভুত আতঙ্ক। দাদা বলতেন, কালীপদ বিল আজ হয়তো আর নেই, শুকিয়ে গেছে, জমি হয়েছে। কিন্তু কিছু ক্ষুধা, কিছু ছায়া, ওগুলো কখনো মরে না। আজও ওই অঞ্চলে অমাবস্যার রাতে কেউ যদি বিলের দিক থেকে অদ্ভুত গন্ধ পায় বা কুকুর হঠাৎ থেমে থেমে কেঁদে ওঠে, মানুষ দরজা বন্ধ করে বসে থাকে। কারণ তারা জানে যেটা একবার মানুষকে ছুঁয়েছে সেটা পুরোপুরি কখনো যায় না। বিশ্বাস করবেন কিনা সেটা আপনার ব্যাপার। আমি শুধু দাদার মুখে শোনা কথাগুলোই লিখে দিলাম। আপনি কি এমন কিছু আগে শুনেছেন? প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। চলুন এখন চলে যাই পরবর্তী একটি ঘটনা। রেভেনউড কটেজের শেষ নিঃশ্বাস। এই ঘটনাটি ঘটেছে রেভেনউড ফরেস্টের উপকণ্ঠে, নর্থ ইয়র্কশায়ার, ইংল্যান্ডে। ঘটনাটি বিদেশের প্রচলিত রহস্য। 2019 সালের নভেম্বরের শেষ সপ্তাহ ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ারের রেভেনউড ফরেস্টে তখন প্রতিদিন সন্ধ্যার পর
ঘন কুয়াশা নেমে আসে। বন বিভাগের পুরনো মানচিত্রে একটি ভাঙাচোরা পাথরের কটেজের নাম এখনও লেখা আছে, রেভেনউড কটেজ। আশেপাশের গ্রামের মানুষ বলে বাড়িটা বহু বছর আগেই পরিত্যক্ত, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মাঝে মধ্যে রাতের বেলা সেখানে আলো জ্বলতে দেখা যায়, অথচ কেউ কখনো সেখানে কাউকে থাকতে দেখেনি। লন্ডনের তরুণ লেখিকা এমিলি হার্ট বহুদিন ধরে ইউরোপের রহস্যময় ইতিহাস নিয়ে গবেষণা করছিল। পুরনো লোককথা, হারিয়ে যাওয়া বাড়ি, অভিশপ্ত স্থান, এসব নিয়েই তার বই লেখার পরিকল্পনা। এক বৃদ্ধ ইতিহাসবিদ তাকে বলেছিলেন, যদি সত্যিকারের ভয়ের গল্প খুঁজতে চাও, রেভেনউড কটেজে এক রাত কাটিয়ে এসো। তবে একটা কথা মনে রেখো, সেখানে যদি কেউ তোমার নাম ধরে ডাকে, কখনো উত্তর দেবে না। এমিলি হেসে উবিয়ে দিয়েছিল কথাটা। সে বিশ্বাস করত পৃথিবীর সব ভূতের গল্পের পেছনেই থাকে মানুষের ভুল বোঝাবুঝি, মানসিক চাপ কিংবা ইতিহাসের বিকৃত সংস্করণ। 27 নভেম্বর বিকেল 4টের দিকে সে কটেজে পৌঁছায়। পাথরের তৈরি ছোট্ট বাড়ি, জানালার অর্ধেক কাঁচ ভাঙা, দেওয়ালের শ্যাওলা। ভেতরে ঢুকতেই ধুলোর গন্ধে শ্বাস আটকে আসে। কিন্তু অবাক করার বিষয়, বসার ঘরের মাঝখানে একটি পুরনো সোফা এখনও অক্ষত, পাশে কাঠের টেবিল, আর টেবিলের ওপর রাখা একটি তেলের বাতি। এমিলি বাতিটা পরীক্ষা করে দেখল, ভেতরে এখনও তেল আছে, যেন কেউ কয়েকদিন আগেই সেটা ব্যবহার করেছে। বাইরে তখন কুয়াশা ঘন হচ্ছে, মোবাইল নেটওয়ার্ক নেই, বিদ্যুৎ নেই। সে ক্যামেরা বসিয়ে রেকর্ডিং চালু করল। রাত 8টার দিকে কটেজের ভেতর অস্বাভাবিক নীরবতা নেমে এলো। এমন নীরবতা যেখানে নিজের হৃৎস্পন্দনও অস্বস্তিকরভাবে স্পষ্ট শোনা যায়। হঠাৎ উপরে কাঠের মেঝেতে ধীরে ধীরে কারো হাঁটার শব্দ। টক টক টক। এমিলি ভেবেছিল হয়তো কাঠের সংকোচন প্রসারণের শব্দ, কিন্তু শব্দটা এক জায়গায় থেমে গেল, ঠিক তার মাথার ওপর। তারপর যেন কেউ খুব ধীরে দীর্ঘশ্বাস ফেলল। সে টর্চ হাতে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। পুরো তলায় মাত্র একটি ঘর, ঘরের দরজা আধখোলা। ভেতরে ঢুকে এসে যা দেখল তা অদ্ভুত। পুরো ঘর ফাঁকা, কোনো আসবাব নেই, কিন্তু মেঝের ধুলোর ওপর সদ্য তৈরি হওয়া ভেজা পায়ের ছাপ, একজন মানুষের। আর সেই ছাপ ঘরের মাঝখানে গিয়ে হঠাৎ শেষ হয়ে গেছে, যেন মানুষটা সেখানে দাঁড়িয়েই অদৃশ্য হয়ে গেছে। এমিলির শরীরে প্রথমবারের মতো কাঁটা দিল। সে নিচে নেমে এলো। রাত 11টার দিকে ক্যামেরার লাল আলো হঠাৎ নিভে গেল। ব্যাটারি সম্পূর্ণ চার্জ ছিল, তবু ক্যামেরা বন্ধ। ঠিক তখনই টেবিলের তেলের বাতি নিজে থেকেই জ্বলে উঠল। কেউ ছুঁয়েও দেখেনি। আগুনের আলোয় পাথরের দেয়ালে এক মুহূর্তের জন্য দ্বিতীয় একটি ছায়া দেখা গেল। এমিলি একা, তবু ছায়া দুটি। সে ঘুরে তাকালো। পেছনে কেউ নেই, কিন্তু আবার সামনে তাকাতেই দ্বিতীয় ছায়াটা নেই। রাত 12টার পর কটেজের বাইরে বৃষ্টি শুরু হলো। বজ্রপাতের আলোয় জানালার ওপারে এক লম্বা মানুষের অবয়ব দেখা গেল। সে নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে। এমিলি সাহস করে দরজা খুলল। বাইরে কেউ নেই, কিন্তু ভেজা মাটিতে তাজা পদচিহ্ন। সেগুলো বাড়ির ভেতরের দিকে এসেছে, বাইরে যায়নি। দরজা তো বন্ধই ছিল। তাহলে? তার বুকের ভেতর ঠান্ডা একটা চাপ অনুভূত হলো। সে দরজা বন্ধ করতেই ওপরতলা থেকে খুব নিচু গলায় একটি বাক্য ভেসে এলো, এমিলি। তার শরীর জমে গেল। সে কাউকে নিজের নাম বলেনি। এই জঙ্গলে তার আসার কথাও কেউ জানে না, তবু কেউ তার নাম ধরে ডাকছে। বৃদ্ধ ইতিহাসবিদের সতর্কবাণী মনে পড়ল, উত্তর দেবে না। সে চুপ করে রইল। আবার ডাক, এমিলি। এবার গলাটা যেন ঠিক তার কানের পাশে, কিন্তু সেখানে কেউ নেই। তারপর পুরো ঘর জুড়ে বরফের মতো ঠান্ডা বাতাস বইতে লাগল। দেয়ালে ঝোলানো ভাঙা আয়নায় হঠাৎ সে নিজের প্রতিবিম্ব দেখল, কিন্তু প্রতিবিম্বটা তার সঙ্গে একসঙ্গে নড়ছে না। সে স্থির, আর আয়নার ভেতরের এমিলি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার পেছনে তাকালো। বাস্তবের এমিলি ঘুরে দাঁড়ালো। কেউ নেই,
আবার আয়নার দিকে তাকাতেই প্রতিবিম্বের পেছনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত কালো অবয়ব। চোখ দুটি ফ্যাকাশে সাদা, মুখে কোনো অভিব্যক্তি নেই। পরের মুহূর্তেই আয়নাটা নিজে থেকেই ফেটে গেল। গ্লাসের টুকরো ছড়িয়ে পড়ল মেঝেতে। বাতি নিভে গেল। চারদিক অন্ধকার। অন্ধকারের মাঝখানে সে অনুভব করল কেউ তার ঘাড়ের খুব কাছে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে। একটা, দুইটা, তিনটা। সে ধীরে ধীরে টর্চ জ্বালালো। কেউ নেই, কিন্তু তার গলার দুপাশে 5 আঙুলের মতো কালচে দাগ ফুটে উঠেছে, যেন অদৃশ্য কেউ কিছুক্ষণ আগেই তাকে চেপে ধরেছিল। সে সিদ্ধান্ত নিল ভোর হওয়ার অপেক্ষা না করে এখনই বেরিয়ে যাবে। ব্যাগ তুলে দরজার দিকে এগোতেই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। একবার, দুবার, 3 বার, যেন বাইরে থেকে কেউ শক্ত করে ধরে রেখেছে। সে মরিয়া হয়ে দরজা ঠেলতে লাগল। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো ফিসফিসে কণ্ঠ, এবার দেখো। সে ঘুরে দাঁড়ালো। বসার ঘরের মাঝখানে ধীরে ধীরে কুয়াশার মতো ধোঁয়া জমছে। সেই ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো মানুষের মতো একটি অবয়ব। উঁচু, অস্বাভাবিক রোগা, চোখ দুটো সাদা আগুনের মতো, আর মুখে অদ্ভুত বিকৃত হাসি। অবয়বটা কোনো শব্দ না করেই তার দিকে এগোতে লাগল। এমিলি পিছিয়ে যেতে যেতে সোফার পাশে পড়ে গেল। তার গলা যেন নিজে থেকেই শক্ত হয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে স্পষ্ট অনুভব করছিল কেউ তার গলা চেপে ধরেছে, কিন্তু সেখানে কোনো দৃশ্যমান হাত নেই। হঠাৎ তার চোখ পড়ল টেবিলের ওপর রাখা পুরনো একটি ডায়েরির দিকে। সে কোনো মতে সেটা টেনে নিল। শেষ পাতায় কাঁপা হাতে লেখা, যে এই বাড়িতে একা রাত কাটায় সে কখনো একা থাকে না। সে তোমার ভয় থেকে শক্তি নেয়। তাকে দেখলে তাকিও না। সে তোমার চোখের মধ্য দিয়েই ভেতরে ঢুকে পড়ে। এমিলি চোখ বন্ধ করে ফেলল। গলার চাপ আরও বাড়ছে। তার মনে হচ্ছিল আর কয়েক সেকেন্ডেই সব শেষ। তারপর হঠাৎ দূরে গির্জার ঘণ্টা বাজল। 1 বার, 2 বার, 3 বার। গলার চাপ ধীরে ধীরে হালকা হয়ে গেল। ঘরের ঠান্ডা কমে এলো। চোখ খুলতেই দেখল ঘরে সে একাই। সকালের আলো জানালা দিয়ে ঢুকছে। দরজাও খোলা। সে আর এক মুহূর্তও সেখানে থাকেনি। কষ্ট করে বন পেরিয়ে কাছের গ্রামে পৌঁছায়। গ্রামের বৃদ্ধা মার্গারেট তার গলার কালচে দাগ দেখে চুপ করে গেলেন। অনেকক্ষণ পরে তিনি শুধু বললেন, তুমি ভাগ্যবান। বেশিরভাগ মানুষ আর ফিরে আসে না। বৃদ্ধা জানালেন, 1911 সালে ওই কটেজে একজন স্কুল শিক্ষক থাকতেন। তিনি দাবি করেছিলেন প্রতি রাতে অদৃশ্য একজন মানুষ তার গলা চেপে ধরে। প্রথমে সবাই তাকে মানসিকভাবে অসুস্থ ভেবেছিল। 1 মাস পর তাকে ঘরের মাঝখানে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন ছিল না, শুধু গলায় কালো 5 আঙুলের দাগ। এরপর কয়েক দশকে একই ধরনের আরও কয়েকটি রহস্যময় ঘটনার গুজব ছড়িয়ে পড়ে। কেউ নিশ্চিত প্রমাণ দিতে পারেনি। কেউ আবার পুরো ঘটনাকে নিছক লোককথা বলেই উড়িয়ে দিয়েছে। এমিলিও কাউকে কিছু প্রমাণ করতে পারেনি, কারণ তার ক্যামেরার মেমোরি কার্ড সম্পূর্ণ ফাঁকা ছিল। সেই রাতের 1 সেকেন্ডেরও কোনো ভিডিও রেকর্ড হয়নি। শুধু একটি স্থির ছবি উদ্ধার হয়েছিল। ছবিতে এমিলি সোফার সামনে দাঁড়িয়ে, কিন্তু তার পেছনে ধোঁয়ার মতো স্বচ্ছ এক লম্বা অবয়ব, 2টি সাদা চোখ আর 2 হাত ধীরে ধীরে তার গলার দিকে বাড়িয়ে আছে। বিশেষজ্ঞরা ছবিটিকে সম্পাদিত বলেছিলেন। এমিলি আর কখনো এ বিষয়ে প্রকাশ্যে কিচ্ছু বলেনি, কিন্তু মৃত্যুর মাত্র 6 মাস আগে তার ব্যক্তিগত নোটবুকে একটা বাক্য পাওয়া যায়, ওটা কখনো এই কটেজে ছিল না। আমি যেদিন ফিরে এসেছিলাম সেদিন থেকেই ও আমার সঙ্গে ফিরেছিল। প্রতি রাতে ঘুম ভাঙলে আমি একই শ্বাসের শব্দ শুনি, আর আয়নায় দাঁড়ালে আমার পেছনে এখনও একজন অতিরিক্ত মানুষকে দেখতে পাই। সেই ডায়েরির শেষ পাতায় আর মাত্র একটি লাইন ছিল, যদি কোনোদিন অন্ধকার ঘরে দাঁড়িয়ে হঠাৎ মনে হয়
কেউ তোমার গলার খুব কাছে নিঃশ্বাস ফেলছে, দয়া করে পেছনে তাকিও না, কারণ হয়তো সে তোমার নাম জানে। আপনি যদি এমিলির জায়গায় থাকতেন, সেই প্রথমবার নিজের নাম ধরে ডাকা শুনে কি উত্তর দিতেন, নাকি সম্পূর্ণ চুপ থাকতেন? আপনার মতামত কমেন্টে লিখুন। ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। চলুন এখন চলে যাই পরবর্তী একটি ঘটনায়।